প্রান্ত ভাই এই কালো মেঘে ঢাকা ঘোমরা মুখ নিয়েই আমার কাছে আসলো আর বলল, লতা, তোর সাথে শোভা এটা খুব খারাপ করেছে। একদম ঠিক করেনি। তুই খুব কষ্ট পেয়েছিস, তাই না? আমি তখন মোবাইলে শোভা আপুর ওই মাইকেল ভাইয়ের খোঁজ করছিলাম। কিন্তু প্রান্ত ভাই আর এসব কথাবার্তা শুনে খুব হাসি পেল। হাসি দিয়ে দিল উনি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, হাসছিস যে? কোনো কথা নাই। মিটিমিটি হাসি দিয়ে যাচ্ছি। হাসিটা মূলত ইগনোর করার এক প্রপঞ্চময়ী, মায়াময় ধাপ। ভাই আবার বললেন, শোন, তোর হাসিটা একদম ভালো না। কুৎসিত, কিম্ভূতকিমাকার টাইপ। এত হাসিস না আমার সামনে। আমি আরো বাড়িয়ে দিলাম মিটমিটে হাসির পুরুত্ব। উনি রেগে যাচ্ছেন, আমি জানি। কিন্তু আমার মনে এখন ডোন্ট কেয়ার ভাব। যার আমার অপমানে অপমান বোধ হয় না তার প্রতি আমার ফিলিংস তো দূর, তার ত্রিসীমানাতেও আমি নিজেকে রাখতে চাই না। বয়সের একটা সময়সীমা থাকে, যে সময়টা আবেগে টইটুম্বুর থাকে। আমার বয়সটা সেখানেই আটকা পড়ে বন্দি ছিল এতদিন। তাই বুঝে উঠতে পারিনি কে গিনি সোনা আর কে নয়। উনি আবার বললেন, আমি কি বলছি তুই শুনছিস? কথা না বলে একদম হাসবি না। আমি তোর সাথে মজা করতে বা হিজিবিজি কিছু করতে আসিনি। আমি আমার ইতস্তবোধটা প্রশমন করতে আসছি শুধু। কি বলবেন তাড়াতাড়ি বলে যান। আমার একটু তাড়া আছে। এতক্ষণ কি বললাম শুনিস নাই? ওগুলো কোনো কথার পর্যায়ে পড়ে বলে আমি মনে করি না। ইম্পর্টেন্ট কিছু বলার থাকলে বলেন, আর নয়তো আসেন। বাহ, কথা তো শিখেছিস ভালোই। আমি কিছু না বলেই চোখ ঘুরিয়ে নিলাম। আচ্ছা শোন, তুই ভাবিস না যে আমি এখন সিনেমা বা নাটকের ডায়লগ বলবো। সরি, লতা। আমি শোভার হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। প্লিজ তুমি কিছু মনে করো না। বাংলা শুদ্ধ বানান, প্রমিত। করোনা না হয়ে তাই করোনা। আচ্ছা, আমি সরি বলবো না আর চাইও না বলতে। এইসব শরীটরির কোনো মানেই হয় না আসলে। আমি রেগেই বললাম, আমাকে জ্ঞান দেওয়া এবার বন্ধ করে কাজের কথায় আসুন। প্লিজ। হোয়াট? হ্যাঁ, আমার জন্য এটা কোনো ধরাবাধা বা রুলস নয় যে নিয়ম করে যদ্দিন দেখা হবে তদ্দিন শুধু ঝগড়াঝাটি আর জ্ঞান আরোহণ করতে হবে বা করেই যাব আপনার কাছ থেকে। এনাফ ইজ এনাফ। ওহ, যাক, এটাই বলার ছিল যে সরি বলে আসলে কোনো শব্দ হয় না, হওয়া উচিত না। সবকিছুর সমাধান এই ছোট একটা এক বাক্যে নিহিত থাকার কোনো মানে হয় না। শোভার ফল্টের জন্য শোভা ক্ষমা চাইবে, ওর হয়ে আমি কেন? সরি, ইট কান্ট বি। নাও ইটস হার গো। এনিওয়েজ, সাহিত্যিক মানুষের সাথে তো হাত ধরে রেস্টুরেন্টে পর্যন্ত আসতে পারিস, আর আমি সামান্য জ্ঞান দিলই দোষ? তোর তো দেখছি সাহিত্যিক মানুষ বেজায় পছন্দ। তাহলে? আমার জাস্ট বিরক্ত লাগছে। জাস্ট অসহ্য। কিছুই বলার ইচ্ছা হচ্ছে না। ইচ্ছা হচ্ছে ঠাস করে গালে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলি, এই আমি কখন হাত ধরাধরি করে রেস্টুরেন্টে আসছি? কিশোর ভাইয়ার সাথে আসছি ঠিক আছে, কিন্তু কোনো পরিস্থিতি আসছি? কার জন্য এমনটা হলো? ভাই আবার বেহায়ার মতো বলল, আসলে আমি শোভাকে বলেছিলাম তোর কাছে সরি বলে অসমাপ্ত কাজটা সেরে ফেলতে, কিন্তু সারাক্ষণ শুধু শোভা শোভা শোভা, এই একটাই নাম। আহ, কি প্রেম! বিরক্তিকর।
আমাকে দূর থেকে কিশোর ভাই ইশারা দিল উনার কাছে যাওয়ার জন্য। আমি ক্লান্ত ভাইয়ের মুখে এইসব শুনতে একদম ইন্টারেস্টেড না, তাই উনাকে তোয়াক্কা না করে সোজা দৌড়ে চলে গেলাম কিশোর ভাইয়ার কাছে। তোমার কি ড্রেসটা পছন্দ হয়নি লতা? কিশোর ভাই সোজা এটা বলে দিল। আমি কাচুমাচু করে বললাম, আরে না। কি বলেন? পছন্দ না হওয়ার কি আছে? আর আপনার পছন্দ তো খুব সুন্দর। তা আমি জানি। কিভাবে জানো? আপনার বেশভূষায়। যেমন এই এখন আপনি যে শার্টটা পরে আছেন, সাদা আর আকাশির মিশ্রণে, এটা কি কম নয়? মানে? তোমার এটা ভালো লাগছে? হ্যাঁ, আমার সাদা আর আকাশি কালার খুব পছন্দ। কিশোর ভাইয়ার চোখ চকচক করছে। মনে হচ্ছে উনি খুশিতে এখন 5 তলা থেকে লাফ দিবেন, অথবা পারে তো আমাকেই কোলে তুলে ফেলবেন। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, ভাইয়া এসব কি হচ্ছে? আমাকে প্লিজ একটু খুলে বলবেন? কেন? তুমি কি এখনো কিছুই জানো না? না। আরে, তোমার লিমা আপু আর মঞ্জু ভাইয়ের এনগেজমেন্ট পার্টি আজকে। এই আর কি। তো এইটার জন্য আপনি সবাইকে জামাকাপড় কিনে দিল না কেন? ওহ, আসলে আমার চাকরিটা অকল্পনীয়ভাবে প্রসপার করেছে এবার। একটা অ্যাসাইনমেন্ট নিয়ে তুমুল খেটেছিলাম, মূলত এই জন্যই আমি বেশ কিছুদিন যাবৎ লাপাত্তা ছিলাম। এমনও আছে যে আমি টানা ৭৬ ঘন্টা শুধু কাজ করে গেছি ল্যাপটপে। ওই ৩ দিন অফিস বন্ধ ছিল। আমিও ভুলে গেছিলাম। যাব করে আর যাওয়া হয়নি। কাজের চাপে কিছু খেয়ালও করিনি। শুধু একটা মিল্কশেডের বিস্কুটের প্যাকেট আর পানি ছিল আমার সম্বল। যাই হোক, আমি সফল হয়েছি। সারা বাংলাদেশে টোটাল ৩ জন বিজয়ী হয়েছে। তন্মধ্যে আমি দ্বিতীয়। অবশ্য বিদেশে যাওয়ার অফার পেয়েছি অন্য একটা অ্যাপ্লিকেশনের জন্য। সেটা পরে দেখা যাবে। আমি মনে মনে বললাম, আল্লাহ, বিদেশ চলে যাবেন? আমিও তো এই দেশ ছেড়ে চলে যেতে চাই। বাহ! ভাইয়া বলেই যাচ্ছে। বশো খুশি হয়ে তার পাশের জায়গাটা এখন আমাকে দিয়ে দিয়েছে। বেতনে এখন বেড়ে ৩ গুণ হয়ে গেছে। তাই ভাবলাম সবার জন্য কিছু আনবো তকমা বা গিফট স্বরূপ। তারপর আবার মঞ্জু ভাইয়ের মুখে শুনলাম এই সারপ্রাইজ পার্টির কথা। দুইয়ে দুইয়ে 4 মিলল। মঞ্জু ভাইকে আমি অনুরোধ করলাম যেন জামাকাপড়ের ভারটা নির্দ্বিধায় আমার উপর ছেড়ে দেয়। উনি মানলেন, শুধু আজকের জন্য। উনিও কিনে রাখছে, কিন্তু আমার অনুরোধেই। আমি বললাম, ভাইয়া, আপনাকে আমার একটা কথা বলার ছিল। কি? এখন আসি। কোথায় যাচ্ছ? কথাটা বলে যাও। আরে, আপনারা সবাই তো ঠিকই সেজেগুজে আছেন। আর আমি? আমার অবস্থা দেখেন। বেশিক্ষণ লাগবে না, 30 মিনিট। কি যেন বলার ছিল? পরে এসে বলবো। প্যাকেট খুলে দেখলাম একটা চিরকুট। সেখানে লেখা, কেমন হইছে এখানেই জানিয়ে দিও। আমার পছন্দ একদম ভালো না, আমি জানি। তবুও সত্যিটাই বলবা। সমস্যা নেই। কিশোর। ড্রেসটা পরে আসলাম। কালারটা সাদা আর আকাশি কালারের মধ্যে। আকাশি কালারের জমিন আর সাদা কালারের আঁচলের এক অসম্ভব বেশি সুন্দর একটি শাড়ি টাইপ লেহেঙ্গা। শাড়ি পরে আসলাম। ওটাকে আমি শাড়ি বলেই মানি। এটা তো শাড়ির মতোই। সবাই আবার এটাকে কি বলে? লেহেঙ্গা। আমার আবার এই টাইপের ড্রেসের শখ ছিল বহুদিনের।
সিনেমায় পড়ে না নায়িকারা? কি দারুণ লাগে দেখতে। আমি আবার টিভি দেখলে সারাক্ষণ শুধু নয় জাম চ্যানেলটা দেখি। গানের চ্যানেলগুলোই সারাক্ষণ দেখি। আমার ফোনটা ভালো না, তাই আর কি করা, আব্বা তো নতুন ফোন কিনেও দিবে না। ওখানের সব লেটেস্ট গানগুলো আমার চোখ ধাঁধায়। কোনোটাই এড়িয়ে যায় না চোখ, সবগুলোই দেখি। একদিন লিমা আপু এসে বলেছিল, তুইও যে এসব দেখিস? আমার না বিশ্বাস হয় না। এই বলে তীব্র নিন্দা হাসি হাসছিল। কালুকে চা আনার জন্য পাঠিয়েছিলাম। কালু দেখতে ভীষণ কালো, নিগ্রোদের মতো সীমাহীন কালো মুখ আর সাদা ধবধবে দাঁতের খিলখিল হাসি দিয়ে বলেছিল, আফা, লতা আফায় কিন্তু আমারে ও দেখতে দেয়। সাইডে বইসা বইসা দেহি। আমার আবার হিন্দি গান দেখতে হেব্বি লাগে। হে হে। লিমা আপু কালুকে একদম পছন্দ করে না। সেদিন বলেছিল, তোরে বলছি না, আমরা যখন কথা বলবো তখন সেই কথার মধ্যে কখনো না ঢুকতে। বেয়াদব। মনিব চিনিস না? কেন যে আম্মা এগুলারে তাড়ায় না? যত্ত সব। অথচ আপু জানে না কালুর আম্মা মৃত্যুশয্যায় ছিল তখন। আমার হাতে টাকা থাকলেই তাকে আমি 200-300 করে দিয়ে দিতাম। চিকিৎসার খরচটা এমনিতে আব্বাই দিত। কালু আমাদের বাড়িতে কাজ করত রোজগারের জন্য, কারণ তার আব্বা নেই। সে বলে আমাদের এই বাড়ি নাকি তার নিজের বাড়ি বলেই মনে হয়। তাই সারাক্ষণ এখানেই থাকে। এখানে আমাদের কাজ করে দিতেই নাকি ওর ভালো লাগে। সারাদিন আমাদের বাড়িতেই কাজ করে। তাই মায়ের সেবা করতে পারত না ঠিকঠাক মতো। কালুর আম্মা খুব হাসিখুশি মানুষ ছিলেন। অসুস্থতার পর স্ত্রীকে দিয়ে ডাক্তার দেখাতো নিজের মাকে, মাঝে মাঝে নিজেও নিয়ে যেত। কিন্তু আসলে তার স্ত্রী একটা টাকা ও তার শাশুড়ি মায়ের জন্য খরচ করত না। সবটা নিজে গ্রাস করত আলতা, স্নো, লিপস্টিক কিনে কিনে। কালুর বউকে নাকি মাঝে মধ্যে কালো চশমা পরেও দেখা যায় রাস্তাঘাটে। আমি নিজেও দেখছি কয়েকবার। ওই মহিলা এই চশমা পরে বাজারেও নাকি যায়, সবজি কিনতে যায়, মাছ বাজারে যায় এই চশমা পরেই। ক্যাটরিনার কালা চোষা গানটা তার খুব পছন্দের, তো তাই। অথচ কালু কত কষ্ট করে কাজ করে, রোজগার করে। তার মায়ের জন্য কত টাকা যে দেয় তার বউকে, সেটা হিসেবের বাইরে। মহিলার গ্যাস্ট্রিক আলসার ছিল, গায়ে গুটি গুটি খোসপাচড়াও উঠেছিল। যত্ন, ভালো ট্রিটমেন্ট পেলে এই রোগ থেকে কিন্তু আল্লাহর রহমতে সেরে উঠা যায় সাধারণত। অযত্নে, অনাদরে এভাবেই ছিল দিনের পর দিন। অবশ্য কিছুদিন পরেই কালুর আম্মা মৃত্যুবরণ করেছিল। লিমা আপু আর মঞ্জু ভাইয়ার এনগেজমেন্ট পার্টি হচ্ছে। বেশ ধুমধাম করেই করছে মঞ্জু ভাই। আমার বোনটাকেও দারুণ লাগছে। আমাকে আম্মা ডেকে বলল, যা তুই তোর আপুর কাছে যা, ওর আনিজি ফিল হতে পারে। ওর যা যা লাগবে শুনে আমাকে জানাবি। আমি আপুর পাশে গেলাম। গিয়ে দেখলাম প্রান্ত ভাই কি যেন বলতেছে। আমি যেতেই প্রান্ত ভাই কথা ঘুরিয়ে ফেলল। আমি অবাক হলাম। কি এমন কথা থাকতে পারে উনাদের যেটা আমার সামনে বলা যাবে না? আমি গিয়ে দাঁড়িয়ে রইলাম। প্রান্ত ভাই একবার ও আমার দিকে তাকাচ্ছে না। এই এত কষ্ট করে সাজুগুজু করে আসলাম। আমি আপুকে বললাম, কিছু লাগবে তোর? আপু মুখে প্রাণবন্ত হাসি রেখে বলল, আরে আরে লতা, তুই এটা পরেছিস, ভালোই লাগছে। আমাকে কেমন দেখাচ্ছে? আমি বললাম, অনেক সুন্দর। প্রান্ত ভাই বলল,
মি সন্দেহে লতার চেয়ে ভালো দেখাচ্ছে। আমি বললাম, তা জানি, বলা লাগবে না। প্রান্ত ভাই গম্ভীর স্বরে বলল, সেই তো পড়েছিসই। তাহলে এতক্ষণ এত বাহানা করার কি দরকার ছিল? পড়বিই যখন তখন তো এত না না করার তো দরকার ছিল না, তাই না? আমি বললাম, না, পড়তে চাইনি। সবাই মিলে যা শুরু করছিল, বিশেষ করে আব্বা আর কিশোর ভাই তো। প্রান্ত ভাই আমাকে থামিয়ে দিয়ে বলল, থাক, হইছে, বুঝছি। তারপর সে প্যান্টের পকেটে দুহাত ঢুকিয়ে হেঁটে যেতে যেতে মিনমিনিয়ে বলতে লাগল, আগেই জানতাম পড়বে, যত সব ঢং। এমন একটা ভাব মনে হয় যেন অবশ্য না পড়ে যাবে, কই স্পেশাল মানুষ দিয়েছে কিনা। আমি কথাটা শুনলাম, কিন্তু কোনো রিয়েকশনের প্রয়োগ দেখালাম না। বুঝলাম না, এটা বলল কেন? আমি এটা পড়ায় কি তার পাকা ধানে মই পড়ল? না তো। তাহলে তার সমস্যাটা কি? আপুর কাছ থেকে এসে আমি একটা মোটামুটি রকমের নিরিবিলি জায়গায় গিয়ে বসলাম। অনেক কিছু মাথার ভিতরে ঘুরঘুর করছে। অনেক মানুষজন। মনে হচ্ছে যেন বিয়ে বাড়িতে আসছি। মঞ্জু ভাই পারেও বটে। এনগেজমেন্ট করতেছে একেবারে বিয়ের মতো ঘটা করে। বিয়ে না জানি কেমন করে করবে আল্লাহ জানে। হঠাৎ কারো স্পর্শ পেলাম। শোভা আপুর ভাই এসে আমার পাশে দাঁড়াল। মানুষটার হাবভাব ভালো না। চোখ মুখে কেমন যেন একটা শয়তানি শয়তানি ভাব। আমি তাকে দেখেই উঠে দাঁড়ালাম। রুডলি জিজ্ঞেস করলাম, গায়ে হাত দিল ন কেন? উনি বলল, তোমাকে সেই কতক্ষণ পর্যন্ত ডাকতেছি কিন্তু কোনো সাড়া পাচ্ছি না, তাই। আমি বললাম, আমাকে ডাকতেছেন মানে? আপনি আমার নাম জানেন নাকি? উনি হাসি দিয়ে বলল, না মানে আমি এক্সকিউজ মি করছিলাম অ্যাকচুয়ালি। এনিওয়েজ, আই এম আবির। ইউ? তাই বলে আপনি আমাকে ছুঁয়ে দিবেন? তাড়াতাড়ি বলেন কি বলবেন। আই লাভ ইউ। কি? ওহ, সরি। আসলে তোমার ড্রেসটা খুব সুন্দর। তো আই লাভ ইউ বললেন কেন? নোহ, আই লাভ ইউর ড্রেস। হি, আই মিন ইট। আচ্ছা, ধন্যবাদ। তোমার নামটাও খুব সুন্দর। লতা তোমার নাম, তাই না? জানি না। এই বলে চলে আসার জন্য পা বাড়ালাম। তখনই উনি আমার হাতটা খপ করে ধরে ফেলল। আমি আশ্চর্যান্বিত হয়ে পড়লাম। থরথর করে কাঁপুনি উঠল সারা গায়ে। বিস্মিত চোখে বললাম, ছাড়েন, হাতটা ছাড়েন বলছি। ছেলেটা বলল, না গো, সারা জীবনের জন্য ধরলাম। হি। আমার কান্না এসে যাচ্ছে। সহসা আমার চোখে জল আসে না। এত জোরে হাতটা ধরে আছে যে মনে হচ্ছে আমার হাতটাকে কেউ বুঝি কুচি কুচি করে কেটে ফেলছে। হাতটা ছাড়েন বলছি। তুমি ভাবছ আমি তোমাকে চিনি না? তোমারও তো চেনার কথা। হি। আমি অবাক চোখে তাকিয়ে রইলাম। লোকটা আমাকে চেনে। আমারও অবশ্য চেনা চেনা লাগছিল প্রথম যখন দেখছিলাম। নিরিবিলি এক সাইডে বসে আছি, তাই কেউ দেখছেও না। চিৎকার করব যে তাও করতে পারছি না। সারা শরীর অবশ হয়ে গিয়েছে। প্রচণ্ড ব্যথা লাগছে হাতে। আবির আমার হাতটা এমনভাবে ধরে আছে যে আমার সারা শরীর ব্যথায় ভয়ে অবশ হয়ে অচেতন হয়ে যাচ্ছে ক্রমশ।
আমার দিকে তাকিয়ে সে যখন লোভাতুর দৃষ্টিতে ডুব দিল তখন আমি ঘৃণায় কুঁকড়ে উঠলাম। কিছুক্ষণ পর দেখলাম কিশার ভাই এসেছে আর অবাক দৃষ্টিতে আবিরকে বলছে, এত বড় স্পর্ধা তোমার, তুমি ওর হাত ধরে টানাটানি করছেন, সমস্যা কি? তার কিছুক্ষণ পরেই প্রান্ত ভাইও আসল। প্রান্ত ভাই আসা মাত্রই আবির আমার হাতটা ছেড়ে দিল। আমি লক্ষ্য করে দেখলাম আমার হাতের নতুন চুড়িগুলোর কিছু বাঁকা হয়ে গেছে, কিছু একদম চামড়ার ভেতরে ঢুকে গেছে। এত শক্ত করে ধরায় হাতের কিছু অংশ কেটে গিয়েছে, সেখান থেকে রক্তপাতও হচ্ছে সামান্য। কিশোর ভাই আর কিছু বলার প্রয়োজন মনে করল না, কারণ আবির হল প্রান্তের গেস্ট। তাছাড়া মানুষজনের ভিড় উপচে পড়ছে, এখন কিছু না করাই শ্রেয়, এই ভেবে কিশোর ভাই কিছু বলছে না। প্রান্ত ভাই কিশোর ভাইয়ের দিকে তাকিয়ে বলল, ভাই আপনি তো এসেই ঠাস করে একটা চড়োর গালে মারতে পারতেন, তাই না? দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো ভালো কথা এখানেও? এভাবে চলবে? সব জায়গায় কি স্মার্টনেস ধরে রাখা লাগে? কিশোর ভাই স্বাভাবিকভাবে বলল, না, আপনি ভুল বুঝতেছেন মিস্টার প্রান্তিক। আমি আসছি এই তো কিছুক্ষণ আগে। আমার আসার মিনিটখানেকের মধ্যেই আপনি চলে আসছেন। আসলে আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম এই দৃশ্য দেখে। প্রান্ত ভাই রাগী স্বরে ভ্রু কুঁচকে বলল, ও, এজন্য আপনি নীরব দর্শক সেজে বসে বসে দেখবেন একটা বখাটে কিভাবে লতাকে হ্যারাসমেন্ট করছে, তাই তো? কিশোর ভাই বলল, প্রান্ত, আপনি একটু বেশিই রেগে যাচ্ছেন আমার উপর। এই ছেলেটা আপনাদের গেস্ট, বিশেষ করে আপনার গেস্ট, তাই হুট করে কিছু বলিনি। তাছাড়া এত মানুষের ভিড়ে তো চিৎকার, চেঁচামেচি, মারামারি করা যায় না। আর আমি একে কিছু একটা করতে যাচ্ছিলাম, কারণ আমার মাথাও ঠিক নেই এখন ওর এই স্পর্ধা দেখে। হাউ ডেয়ার হি ইজ! প্রান্ত ভাই এইসব হাবিজাবি গিজগিজ করে বলছে। উনার রাগে বোধ হয় গা জ্বলে যাচ্ছে। কিশোর ভাই যথেষ্ট ঠান্ডা মেজাজের মানুষ। উনার সব কার্যকলাপ ধীরে সুস্থে, আজও তার কমতি নেই। প্রান্ত ভাইকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কিশোর ভাই আমাকে বলল, এখানে একা একা কি করছিলা? কেন আসলা এখানে? ওদিকে প্রান্ত ভাই আবিরের সাথে বোঝাপড়া করছে। আমাকে কিশোর ভাই কথাটা বলার পর আমি বললাম, কিছুই না, একটু রিল্যাক্সেশনের জন্যই আসছিলাম। কিশোর ভাই আমার হাত ধরে বলল, চলো, ওইখানে চলো। হাতটা ধরতেই আমি আস্তে করে উহ করে উঠলাম। চোখে পানি চলে আসলো। উল্টানো চামড়ায় আর কেটে যাওয়া স্থানে ঘষা পোড়ায় জ্বলে যাচ্ছে একদম। আমি উহ করে উঠতেই কিশোর ভাই থমকে গিয়ে চোখ বড় বড় করে ফেলল। চোখ বড় বড় করেই বলছে, কি হয়েছে? আমি পুরোটা বললাম। কিশোর ভাই এবার রেগে গেলেন। উনি গিয়ে আবিরকে গিয়ে একটা থাপ্পড় দিয়ে দিল। প্রান্ত ভাই এটা দেখে মস্করা করে বলল, কি ভাই, এতক্ষণ কি এই অ্যাকশনটা ডুব দিয়েছিল নাকি? কিশোর ভাই আরো রেগে গিয়ে বলল, প্রান্ত, তোমার কমন সেন্স আর বোধবুদ্ধি বলে কিছুই নেই, কথাটা জানো? প্রান্ত ভাই হাসি দিয়ে বলল, জানি, আপনার জানানো আবশ্যক না। কিশোর ভাই আবার বলল, তুমি জানো ছেলেটা কি করছে? এই বলে কিশোর ভাই সবটা বলে দিল প্রান্ত ভাইকে। কিশোর ভাই আমার হাতটা আলতো করে ধরে নিয়ে যাচ্ছে আর বলছে, কথাটা তোমার আব্বাকে বলার দরকার নেই, আমিই দেখছি কি করা যায়।
এত মানুষ এখানে, কাউকে দেখো, এগুলো বলতে যেও না। মানুষ ওকে বানায়। মনে রাখবা। আমি হেঁটে চলে যাচ্ছি। প্রান্ত ভাই চোখ স্থির করে আমার চলে যাওয়া দেখছে, হা করে। কিশোর ভাইকে দেখছি না অনেকক্ষণ। আমি মানুষের ভিড়ে মধ্যেই এক জায়গায় গুটিসুটি হয়ে বসে আছি। আম্মা এসে বলল, আপুর সাজগোজ দেখে দিতে, আপু নাকি ডাকছে। আমার যাওয়ার ইচ্ছা নেই, কারণ ওর জীবনে কারো কিছু পছন্দ হয় না। আমার সাজ যে ওর পছন্দ হবে না সেটা তো জানা কথা। অবশ্য সেজেই আছে, আরও সাজবে। শোভা আপু অনেক দামি ড্রেস পরে হাঁটাহাঁটি করছে, অনেক খুশি দেখাচ্ছে। কার বোনের এনগেজমেন্ট আমার না বুঝতে সমস্যা হচ্ছে। আমি লিমা আপুর কাছে গেলাম। আপু ইনিয়ে বিনিয়ে বলছে, জানিস, আব্বা না আজকেই কাজী ডাকার পারমিশন দিয়ে দিয়েছে। আমি অবাক হয়ে বললাম, কেন? তোর না আজ এনগেজমেন্ট? এত তাড়াহুড়া কেন? আরে আব্বা তো আব্বাই, উনি এইসব এনগেজমেন্ট কিছু বুঝে? উনার নাকি বিশ্বাস হয় না এসব। তাই উনি উনার হবু বেয়াইকে কথাটা জানাতেই উনি সম্মতি দিয়ে দিল। আপু, আব্বা এনগেজমেন্ট কি তা খুব ভালো করেই জানে। শুধুমাত্র তোর ভালোর জন্যই এত চিন্তা করে। আর আব্বা সেকালের বিএসসি, বিএড। না জানার তো কোনো মানে নেই, তাই না? এই, তোর হাতে কি? কাটলি কিভাবে? আরে তুই জানিস না। মুখ ফসকে কথাটা এই পেট পাতলা লিমা আপুকে বলেই ফেলতে যাচ্ছিলাম। হ্যাঁ, বল। না মানে হিল পড়ছি তো, তার উপর আবার এগুলোকে নাকি পেন্সিল শু বলে। পড়ে গিয়েছি আর কি। দরজার ইয়েতে লেগে কিভাবে যেন। আচ্ছা দাঁড়া, আমি মঞ্জুকে ডাকছি। না না আপু, এখন থাক। আমি এই তো এখনই যাব। আর ওয়াশ করেছি তো। কিশোর ভাই দেখে দিয়েছে। ব্যথা নেই এখন, পরে ঔষধ নিয়ে নিবনে। আচ্ছা। কিন্তু দেখ না আব্বা এইটা কি করলো বলতো? আবার কি করছে? বিয়েটা। কেন? যার সাথে এনগেজমেন্ট তার সাথেই তো তোর বিয়ে হবে। একদিন আগে পরে হলে তোর তো কোনো ক্ষতি হবে না, তাই না? সমস্যা হবে কেন বলতো? ক্ষতি মানে মহাক্ষতি। আমার শাড়ি, গহনা, ড্রেস কমে যাবে। বিয়েতে এক্সট্রা কত কিছু দেয়, সব মিস। কত বড় লোকসান ভাবতে পারিস? হায় আল্লাহ। আমি আর কথা বাড়ালাম না, কারণ জানা কথা আর শুনতে ভালো লাগে না। ওর সব চিন্তাধারা এমনই হয়। কিভাবে পারে এরা? আপু ব্যাগ থেকে একটা মেহেদির টিউব বের করে বলল, এই নে, এটা তাড়াতাড়ি লাগানো শুরু কর। তুই তো খুব ভালো ডিজাইন করতে পারিস। মেহেদি? হ্যাঁ, মেহেদি। আমার ব্যাগে ভাগ্যি সেই একটা ছিল। নয়তো নয়তো কি? তুই এখন এটা লাগাবি? মাথা ঠিক আছে? গেস্টরা সব চলে আসছে। আরে তুই দে তো। 10 মিনিটের মধ্যে গর্জিয়াস করে দিয়ে দিবি একদম। তারপর আমি 5 মিনিট রাখব। এত অল্প সময়ে নিশ্চয়ই শুরু হয়ে যাবে না অনুষ্ঠান? আরে কি বলবে মানুষ? ওসব বাদ দে তো। আমার তো সর্বনাশ হয়ে যাবে। মেহেদি না পড়লে সর্বনাশ হয়ে যাবে? হ্যাঁ হবে। সর্বনাশ না, শুধু মহাসর্বনাশ হয়ে যাবে। কিভাবে? আরে, ওই ফটোগুলো ফেবুতে আপলোড হবে না? কত মানুষজন দেখবে। আমার ফ্রেন্ড সার্কেলের সবাই, মঞ্জুর ফ্রেন্ড সার্কেলের সবাইও দেখবে। আমার তো প্রেস্টিজ বলে একটা কিছু আছে, তাই না?
নে লাগানো শুরু কর। আমি লাগিয়ে দিল ম। ডিজাইনটা আপুর বেশ ভালোরকমভাবেই পছন্দ হয়েছে। আপুর পাশেই বসে আছি। শোভা আপু এসে বলল, এই সরো। তুমি এবার এখান থেকে নামো। বাচ্চা নাকি? সারাক্ষণ এখানে উঠে বসে থাকো কেন? আম্মা বলছে তাই। এখন একটু যাও। আমি পিক তুলব লিমা আপুর সাথে। লিমা আপু বলল, তোলো, সমস্যা নেই, কিন্তু লতা থাক না, আমার ওকে দরকার পড়ে। শোভা আপু গুরুত্ব দিয়ে বলল, কি দরকার তুমি আমাকে বলবা। আমি এখানে আছি। অনেকক্ষণ ও এখানে ছিল, এখন আমি থাকব। হুম। লিমা আপু বলল, আচ্ছা। আমি নেমে আসলাম। আসতে আসতে শুনলাম শোভা আপু বলছে, এই তুমি এত বোকা কেন আপু? আমি থাকতে তুমি লতাকে দিয়ে এসব করাচ্ছ কেন? ও কি এগুলো আমার চেয়েও বেশি বুঝে না পারে? এগুলো কিছু বুঝেও? ছি, কি বাজে, পুরাতন ডিজাইন দিয়ে দিয়েছে। আপু চিন্তিত স্বরে বলল, সত্যি? আমি আবার ওই আগের জায়গায় গিয়ে বসলাম। কিছুক্ষণ পর প্রান্ত ভাই আসলো। আমার পাশের সিটে বসার অনুমতি চাইল। আমি অবাক হলাম, প্রান্ত ভাই আমার অনুমতি চাচ্ছে, তাও আবার আমার পাশে। ভাবা যায়। ব্যথা কি খুব বেশি পাইছিস? না। ঔষধ নিয়েছিস? হুম। হাতের এই অবস্থা নিয়েও লিমাকে মেহেদি পরাতে গেলি কেন? আর তোর বোনটা এমন কেন? গাধা নাকি? আমি মনে মনে বললাম, হ্যাঁ, আমরা সবাই তো গাধা শ্রেণীর। আমার বোন গাধা, আমি বলদ। আমার গোষ্ঠীর সব হচ্ছে বোকা। আর আপনি একমাত্র এক জিনিস, চালাক কেবল আপনিই। আহারে, আমি বুক গিলে বললাম। আপু বলছিল তাই দিয়ে দিয়েছিলাম। আমার বোনকে আমি বুঝব, আপনার দেখার বিষয় না। প্রান্ত ভাই বলল। লতা বলেন, আমার সাথে একটু সুন্দর করে কথা বলতে পারবি প্লিজ? উত্তর দিল মামা। প্রান্ত ভাই আবার বলল, ঘাড় ধাক্কা দিয়ে ছেলেটাকে বিদায় করে দিয়েছি, জানিস? বেয়াদব একটা। সাহস কত বড়! আমার। কথাটা শেষ না করতেই প্রান্ত ভাইয়ার আম্মা এসে তড়িঘড়ি করে বলে গেল যাতে তাড়াতাড়ি শোভার কাছে যায় উনি। শোভা আপু নাকি ডাকতেছে অনেকক্ষণ ধরে। আসলে ডাকাডাকি কিচ্ছু না। আমার কাছে আসলেই উনার, শোভা আপুর, গায়ে আগুন ধরে। তাই হয়তো এমন করে। প্রান্ত ভাই সোজা তার মাকে জানিয়ে দিল আমার সামনে। এখন এখান থেকে যান আম্মা। আমি এতক্ষণ শোভার কাছেই ছিলাম। কই এতক্ষণ তো কিছু বলল না, এখনই দরকার পড়ল কেন ওর? উনি বললেন, বাবা মেয়েটা একা আছে তো। যাচ্ছে তোকে। শুধু শুধু এখানে বসে আছিস কেন? যা না। প্রান্ত ভাইয়ার আম্মা কেন কথাটা বলল তা আমি বুঝতে পেরে অন্যদিকে মুখ ফিরিয়ে নিলাম। উনার বউ হিসেবে শোভা আপুকে ভালো লাগে, মানে উনি শোভা আপুকেই বউ হিসেবে চান। এটা আমি জানি, বুঝি। তাই জন্যই অন্য কারো ধারে কাছে ঘেঁষতে দেয় না নিজের ছেলেকে। ভাই বলল, আচ্ছা যান। আমি যাচ্ছি। প্রান্ত ভাইয়া আস্তে আস্তে বলছে, শোভার সাথে আমার বিয়ে দেওয়ার প্ল্যান চলছে, এটা আমি জানতাম না। সত্যি বলছি, জানতাম না। কেন উনারা এইরকম অপ্রীতিকর ডিসিশনটা নিল তা ভাবলেই আমার অবাক লাগে। আচ্ছা, তুই জানতি ব্যাপারটা? আমি কি বলবো করে আওড়াতে লাগলাম মনে মনে। তারপর বললাম,
আপনাদের এসব বিষয় নিয়ে আমি মাথা ঘামাই না ভাইয়া। আপনি এখন যান দয়া করে। আমার পক্ষে এখন আপনার কোনো রকমের বাঁকা কথা শোনা সম্ভব না। মুড নেই, ভালোও লাগে না। শো, প্লিজ। ভাই ক্লান্ত স্বরে বলল। আচ্ছা, কোনো উল্টাপাল্টা কথা বলবো না। শোন, শোভাকে আমি বিয়ে করব এটা কোনোদিন স্বপ্নেও ভাবিওনি। তাহলে? ও আমার পুরনো বন্ধু, বয়সে 1 বছরের ছোট যদিও। আমার বাসায় আসতে চেয়েছিল অনেকবার। আনবো আনবো করে আর আনা হয়নি। ও আমার প্রতি একটু বেশি কেয়ারফুল, তাই ও হচ্ছে আমার সেরা বন্ধুদের তালিকার একজন। ব্যাস। কিন্তু আমার আম্মা তো আবার তোদের বাড়িতেই শান্তি পায়। তাই বাসায় না নিয়ে গিয়ে তোদের ওখানেই আনলাম। খুব জোরাজোরি করেছিল বলেই আনছিলাম। কিন্তু তাই বলে বিয়ে টিয়ে আমি অস্বস্তি বোধ করছি। শোভা আপু আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে দূর থেকে। চোখ দিয়ে মনে হয় যেন বলছে, তোর এত বড় সাহস, তুই আমার প্রান্তিকের সাথে কথা বলিস? আমি ভাইকে কিছুই জিজ্ঞেস করছি না। উনি নিজে নিজেই উত্তর দিচ্ছেন, কথা বলছেন। আবার বলল, এই জন্যই তো বলি আম্মা শোভাকে কেন এত আদর আপ্যায়ন করে, কিন্তু আমি তো শোভাকে বিয়ে করতে চাই না। কিছুক্ষণ পর কিশোর ভাই আসলো। এসেই আমার কোলের উপর মেডিসিন রেখে দিয়ে বলল, এগুলো প্রেসক্রাইবও করা, হাতের জন্য আর তোমার গ্যাস্ট্রিকের জন্য। এই হলো পানি। ছটফট খেয়ে ফেল। প্রান্ত ভাই মাথা নিচু করে বসে রইল। কিছুক্ষণ পর আস্তে আস্তে হেঁটে চলে গেল। অতঃপর এনগেজমেন্ট পার্টি খতম হলো। বাড়িতে বসে বসে হোমওয়ার্ক করছি। প্রান্ত ভাই আজ বাড়িতে আসতেছে। কিশোর ভাইকে আব্বা আজ জরুরি কাজে ডেকে পাঠিয়েছে। আমি এখন 4th ইয়ারের ফাইনালে। অনেকটা বড় হয়ে গিয়েছি। প্রান্তিক ভাই শোভা আপুকে বিয়ে করেনি শেষ পর্যন্ত। উনি নিজেই শটান হয়ে না করে দিয়েছিল বড় ফুফুকে। ওদিকে আমার জন্য নানা জায়গা থেকে হরেক রকমের, হরেক প্রফেশনের পাত্র আসা শুরু করেছে। ইতোমধ্যে আমাকে একবারও আব্বা সেজেগুজে বসতে দেয়নি কোনো পাত্রের সামনে। আব্বা কিশোর ভাইকে মনে মনে পছন্দ করে। কিন্তু আব্বা চায় কিশোর ভাই নিজে থেকে প্রস্তাব পারুক। তাই মনে মনে অপেক্ষা করছে। আম্মা আর আপু অনেক চেষ্টা করেও সাজাতে পারেনি। আব্বার করা নিষেধ। আব্বা বলেন, মেয়ে নিলে আসল চেহারা দেখেই নিবে, নকল না। কিন্তু কিশোর ভাই এখন পর্যন্ত না আমায় প্রপোজ করেছে, না দিয়েছে বিয়ের প্রস্তাব। সামনের মাসে নাকি বিদেশ চলে যাবে। কিশোর ভাই আজ আমাদের বাড়িতে আসছেন। আমার জন্য এবারও কিছু ফুল নিয়ে আসছে। তবে এবারের ফুলগুলো প্রথমে আমি দেখতে পাইনি। পরে যখন গিফটের মোড়ক খুললাম, তখন দেখলাম ম্যাক্সিম গোর্গির বইয়ের মলাট। তুলনামূলকভাবে ভারী। এত ভারী হওয়ার কথা তো না। বারান্দায় বসে বসে বইয়ের পাতা উল্টাচ্ছি। বেশ চমৎকার তো। বইয়ের 5-6 পাতা পর পর দেখা যাচ্ছে হয় চকোলেট নতুবা ফুল আছে। এমনভাবেই পাওয়া যাচ্ছে। ভাইকে জিজ্ঞেস করলাম এমন কেন? উনি বললেন, তুমি তো নাকি গল্পের বই কম পড়ো। চকোলেট, ফুল এই দুইটাই তো তোমার পছন্দের। তাই আকর্ষণের জন্য রেখে দিয়েছি। অ্যাটলিস্ট এগুলো পাওয়ার টানে টানে অন্তত বইটা পড়বা। পড়েও ফেলবা আশা করি। আমি কথাটা শুনে হেসে দিল ম। সত্যিই তো। ভাইয়া কেবল আমায় হাসায়।
কালু এসে কিশোর ভাইকে বলল, আপনাগো দুইজনেরে স্যারে ডাকে। কালু স্যার ডাকে আব্বাকে, কারণ এটা ডাকলে নাকি তার নিজেকে অফিস কর্মচারী টাইপ কিছু একটা লাগে। আমরা দুজন নিচে গেলাম। পরিবারের সকলে উপস্থিত। কিশোর ভাই তার আব্বা আম্মাকে এনেছে। আমি সকালে উঠে কেবল হালকা করে মুখে ক্রিম দিয়েছিলাম। পরনে ঘরোয়া পোশাক। বিষয়টা আমি কালুর থেকে আধো আধো শুনেছি। পুরোটা বুঝতে পারছি না কি হচ্ছে আসলে। কিশোর ভাই আব্বাকে খুব বিনয়ীভাবে বলল, স্যার আজ একটা কথা বলি। আব্বা অবাক হয়ে আছেন। তারপর ও বলল, বলো বলো। কিশোর ভাই বলল, আপনাকে না জানিয়েই আমি একটা কাজ করে ফেলেছি। দুঃখিত। আব্বা আগ্রহী হয়ে জিজ্ঞেস করলেন, ব্যাপারটা কি? কি করছো? কিশোর ভাই আমতা আমতা করে বলল, স্যার আপনাদের ড্রয়িং রুমে আমার আব্বা আম্মা এসে বসে আছে। প্রান্তিক ভাই বাসায় এসে পৌঁছেছে। বোধ হয় এসেই আমার কাছে চলে আসছে। কিরে লতা, মিস লতাকরঞ্জ, কি করছিস? আমি মাথা আঁচড়াচ্ছিলাম। চিরুনি দিয়ে লম্বা লম্বা চুলগুলো একটু এলোমেলো করে দেখছিলাম নিজেকে। খুব আনচান করছে মন, কারণ কিশোর ভাই এভাবে হুট করে চলে এসেছে, তাও আবার মা বাবাকে নিয়ে। কেন এসেছে, কি হয়েছে কিছুই জানতে পারছি না, কারণ আমার বাহক কালু এখন পর্যন্ত অবসর পায়নি রান্নাঘর থেকে। অবসর পেলেই সে এদিকে একবার আসবে, কিন্তু এখনো আসছে না। আমি নিজ থেকে যেতেও পারছি না, কারণ আম্মা একবার এসে বলে গিয়েছে, লতা, রুম থেকে আমি না বলা পর্যন্ত বের হবি না। বাড়িতে মেহমান আসছে। টই টই করে ঘোরাঘুরি কম করবি আজ। অথচ আমি একদমই টই টই করি না। সারাক্ষণ নিজের রুমে নিজেকে বন্ধ করে রাখি। আম্মা এই তো সেদিনই উঁচু গলায় বলেছিল, এভাবে ঘরের মধ্যে আবদ্ধ হয়ে থাকিস না লতা, একটু বের হবি, আকাশ দেখবি, বাতাস দেখবি, পুকুর দেখবি, মানুষের সাথে মেলামেশা করবি। এভাবে ঘরবন্দি হয়ে বসে থাকলে মানুষ তোকে অসামাজিক বলবে। সাধারণত আমি খুব কমই বেরোই। কেবল সপ্তাহে একবার করে বারান্দায় উকি মারা আর মাসে একবার করে ছাদে যাওয়া, এই হলো আমার ঘোরাঘুরি বা নিত্যকর্ম। একটা গান আছে না, আমার আছে জল, আমার জন্য পারফেক্ট হবে। আমার আছে বারান্দা। সবসময় সেন্টার সিথি করে বিনুনি অথবা হিজিবিজি করে বাঁকা সিথির বিনুনি বা চুল টাইট করে বেঁধে রাখতে রাখতে নিজেকে এখন একঘেয়ে মনে হয়। এই জন্যই হয়তো শোভা আপু সারাক্ষণ আমায় অপমান করত। তাই আয়নায় আজ খোলা চুলে নিজেকে অন্যভাবে আবিষ্কার করছি। একপাশে নিয়ে নিলাম চুলগুলো। কপালে কালো টিপ দিয়ে এমনি করেই দেখছিলাম নিজেকে। তখনই প্রান্ত ভাই এসে হাজির। ভাই আবার বলল, কি রে, কি করছিস? সাজুগুজু করছিস? হা হা হা। আমি অপ্রস্তুত হয়ে গেলাম। লজ্জা পেয়েই বললাম, হ্যাঁ তো, হাসার কি আছে? ভাই হাসতে হাসতে ব্যঙ্গ করে বলল, তুই সাজছিস? হা হা হা। উলুবনে মুক্ত ছড়িয়ে লাভ কি? তোর যা চেহারা, আমার তো দেখেই হাসি আসতেছে, হে হে হে। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, হ্যাঁ বটে। তা আমি তো আমার সাজগোজ কাউকে দেখাতে যাইনি। নিজের রুমে নিজে নিজেকে সাজাই, গুছাই, খাই, যা ইচ্ছা তাই করি। তো এগুলো কি আপনার দেখার বিষয়? না, এদিক দিয়েই যাচ্ছিলাম তো এক পলক দেখতেই ভাবলাম একবার গিয়ে দেখে আসি জোকারটাকে। প্রান্ত, আমি তো জোকার জানি।
কিন্তু এইভাবে আমার রুমে ঢুকে পড়ার কোনো অধিকার নেই আপনার। ভাই আবার হেসে হেসে বলল, এই তোকে একটা কথা বলবো বলবো করে বলা হয় না। বলি। আমি টিপটা খুলে রেখে দিয়ে চুলে তেল দিচ্ছি। সারা না পেয়ে নিজে নিজেই বলল, এই তুই কি বিয়ে করবি না? সারা জীবন কি এভাবেই থাকবি? চিরকুমারী? হা হা হা। অবশ্য তোর বিয়ে হবে না আমি জানি। আমি কোনো কথার উত্তর দিব না ভাবছিলাম, কিন্তু তবুও ভুল করে বলে ফেললাম। কিভাবে? উনি উৎসাহ পেয়ে বললেন, জানি। কারণ এমন মেয়েকে কে বিয়ে করবে? সবাই একজন সেই লেভেলের সুন্দরী, স্মার্ট, শহুরে মেয়ে চাই, বুঝলি? তুই তো তুইই। ভাবছিলাম আস্তে আস্তে বড় হলে ঠিক হয়ে যাবি, কিন্তু না, হলি না। এই জন্যই বলে, যেই লাউ সেই কদু। আমি প্রচণ্ড বিরক্তি অনুভব করলাম। বিরক্তি নিয়েই বললাম, আপনি রুম থেকে বের হন। ভাই হাসতে হাসতে বলল, রাগ হয়েছিস? আগে উত্তরটা দে, তারপর চলে যাচ্ছি। আমি বললাম, হ্যাঁ। আমার ভবিষ্যৎ তো আপনিই বলেই দিয়েছেন। আমি আর কি বলবো বলেন? আমি তো আর আপনার মতো ভবিষ্যৎ দেখতে পাই না, তাই কিছু বলতে পারছি না। আপনি তো সবসময়ই আপনার নিজের কথায় অনড়। আপনি যা বলবেন তাই সঠিক। যাই হোক, এবার যান। উনি হাঁ করে তাকিয়ে আছে। আমি আবার হাত দিয়ে দরজার দিকে ইশারা দিয়ে বললাম, আপনি এখান থেকে যাবেন কিনা? উনি আমতা আমতা করে বলল, তুই রেগে গেছিস? আমি তো সিরিয়াসলি বলিনি। শোন। আমি তাকে আর সুযোগ দিল না। রুম থেকে ঠেলে বাইরে বের করে দরজা বন্ধ করে দিল। অন্য সময় হলে আশা করতাম এখনই দরজায় একটা টোকা দিক, কিন্তু অদ্ভুতভাবে আজ এরকমটা আশা করছি না, দিল ও খোলার বিন্দুমাত্র ইচ্ছা পোষণ করছি না। ওইদিকে ওই ব্যক্তিটিও অটল। সেও দরজায় ধাক্কা দিচ্ছে না। ধাক্কা তো দূর, টোকা পর্যন্ত দিচ্ছে না। আমি নিশ্চিত সে পাত্তা না দিয়ে চলে গিয়েছে। স্যার একটু কষ্ট করে ড্রয়িং রুমে আসেন দয়া করে। আমার আব্বা আম্মা এসে বসে আছে। একটু আসুন। কিশোর ভাই কথাটা বলার পর আব্বা নাকি গায়ের চাদরটা তুলে নিয়ে তাড়াতাড়ি ড্রয়িং রুমের দিকে গিয়েছে। যাওয়ার আগে নাকি আম্মাকে বলে গিয়েছে যাতে খাবার দাবারের ব্যবস্থা করে রাখে, ঠিকঠাক মত করে। কালু এসে আমাকে শুধু এতটুকু জানিয়েই আবার হাওয়া হয়ে গিয়েছে। সে এখনো রান্নাবান্না নিয়ে ব্যস্ত আছে। এদিকে আসার আর কোনো নামগন্ধও নেই। আমি খুব চিন্তিত আছি। পর্দার আড়ালে দাঁড়িয়ে অপেক্ষা করছি। কি হচ্ছে না হচ্ছে জানা দরকার। জানতে পারছি না, কারণ আমার স্পাই এখনো মহাব্যস্ত। আব্বা এসেছে অনেক আগেই। কিশোর ভাইয়ের আব্বার সাথে অনেকক্ষণ যাবৎ খোশগল্প চলছে। কিশোর ভাইয়ের বোন রাফা আজ আসেনি, নয়তো এতক্ষণে ও আমার কাছেই চলে আসত। আর উনার মা আমার আম্মার সাথে ভেতরের রুমে গল্প করছেন। আব্বা আম্মা লজ্জিত হয়ে আছে, কারণ আলাদা করে দাওয়াত করা উচিত ছিল। অনেকবার আব্বা আম্মার দাওয়াত পড়েছিল ওই বাড়ি, অথচ লিমা আপুর বিয়ে ছাড়া এ পর্যন্ত আর একবার উনারা আসেনি। দাওয়াত ছাড়াই হঠাৎ করে সবাই এসে হাজির। তাই আমরা সবাই বিস্মিত হয়ে আছি। এবারে পরিবারের সবাই একসাথে আছে। লিমা আপু নেই, শ্বশুর বাড়িতে আছে। কিশোর ভাইয়ের আব্বা শুরু করলেন, আমি এইখানে কেন হঠাৎ করে আসছি এই নিয়ে টেনশনে আছেন নাকি স্যার? আব্বা ইতস্ত করে বললেন, আরে না না, কি বলেন এসব?
আমরাই তো আপনাদের দাওয়া করতাম, বিশ্বাস করেন, কিন্তু আমাদের কি সৌভাগ্য। আব্বাকে আজ একটু চিন্তিত দেখাচ্ছে। অজানা কোনো কারণে আব্বা ঘাবড়ে আছে। তো বলেন কি খবর? কিশোর ভাইয়ার আব্বা বললেন। আসলে ছেলে মেয়ে বড় হলে যে খবর হওয়ার কথা সেই খবরই আর কি, ছেলের বিয়ে নিয়ে কথা বলতে আসছি একটু। আব্বা আরো ঘাবড়ে গেলেন। তো ছেলে তো একটাই। বিয়ের বন্দোবস্ত হয়ে গিয়েছে মনে হয়? না না, এখনো হয়নি। হবে আশা করি, যদি না আপনি আপত্তি না জানান। আব্বা অবাক হয়ে গেলেন। মানে? মানে হচ্ছে এই যে আপনার ছোট মেয়েটাকে আমার ছেলের জন্য চাই। দিবেন নাকি? আব্বা বাকরুদ্ধ। কিশোর ভাইয়ের আম্মা বলছেন, সম্বন্ধ করতে আসছি স্যার। আপনার লতাকে আমাদের দারুণ লাগে। আমরা ওকে আমাদের বাড়িতে চিরদিনের জন্য নিয়ে যেতে চাই। আব্বার চোখ চকচক করছে খুশিতে। আব্বা নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। আপনাদের ছেলে কি বলে? কথাটা শুনতাই কিশোর ভাই অপ্রস্তুত হয়ে গেল। উনি উনার আব্বাকে বলল, আব্বা আমি ভিতরে যাচ্ছি, আপনারা কথা বলেন। উনার আব্বা রাগী স্বরে বলল, ভিতরে যাচ্ছিস মানে? এখানেই থাক। আমার আব্বা বললেন, থাক না, ও যখন লজ্জা পাচ্ছে তখন ভিতরে গিয়েই বসুক না। কিশোর ভাইয়ের আব্বা বললেন, না স্যার, আমরা পাত্রী দেখতে আসিনি। আব্বা ভ্রু কুঁচকে বলল, মানে? এই মাত্রই তো বললেন। কিশোর ভাইয়ের আব্বা মৃদু হেসে বলল, আমরা পাত্রীকে চিনি, খুব ভালো করেই চিনি। ওই পাত্রীকে আমরা ও মন থেকে চাই, আমাদের ছেলেও তার ব্যতিক্রম নয়। তাই আমরা পাত্র দেখাতে আসছি, পাত্রী দেখতে নয়। এই কথাটা শুনে খুশিতে আব্বার চোখে জল এসে গেল। আব্বা বললেন, যে ছেলের বাবা এত আদর্শবান হয়, সে ঘরে মেয়ে দিতে আপত্তি থাকবে কেন? আলহামদুলিল্লাহ। উনি বললেন, লজ্জা দিয়েন না, আমার ছেলের জীবনের শ্রেষ্ঠ শিক্ষক আপনি। আর তার মেয়েকে বৌমা হিসেবে পাওয়াও সৌভাগ্যের ব্যাপার। আপনি রাজি থাকলে পাকা কথা সামনে এগোবে আর কি। আব্বা বললেন, কি বলেন এসব? আমি রাজি। আমার সবচেয়ে প্রিয় ছাত্র এই ছেলেটা, এটা কি আর এমনি এমনি? এই বলে আব্বা আম্মাকে ইঙ্গিত দিয়ে বললেন, লিমার আম্মা যাও মিষ্টি নিয়ে আসো, লতাকেও রেডি করে নিয়ে আসো। আজ কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসবা। আম্মার চোখে মুখে আনন্দময়ী হাসি। আমাকে শাড়ি পরিয়ে নিয়ে আসা হলো। কি হতে যাচ্ছে সেটা কিছুটা আন্দাজ করতে পেরেছি, কিন্তু কিছুই বলিনি। আমি আসার পর আব্বা বললেন, এই যে আমার লতা মা, যা যা জিজ্ঞেস করার করে নেন বেয়ান। কিশোর ভাইয়ের আব্বা বললেন, আমাদের কারোরই কিছু জিজ্ঞেস করার নেই। এই রইল আপনার ছাত্র, আপনি বরং তাকে সেসব জিজ্ঞেস করুন যা যা জিজ্ঞেস করার কথা ছিল আমাদের, আপনার মেয়েকে। আব্বা খুশিতে বারবার কেঁদে দিচ্ছে। একটা বাবার কাছে যে যজ্ঞ শ্বশুর বাড়িতে নিজের মেয়েকে সম্প্রদান করাটা কতটা আনন্দের হয়, সেটা কেবলমাত্র বাবা সম্প্রদায়েরাই আন্দাজ করতে পারে। সব ঠিকঠাক হয়ে গেল। আমি কোনো অসম্মতি জানাতে পারলাম না আব্বার মুখের দিকে তাকিয়ে। আব্বাকে এতটা খুশি হতে কোনোদিন দেখিনি। হার্ট অ্যাটাকের পর এই প্রথম আমি আমার আব্বাকে মন খুলে হাসতে দেখছি। কিশোর ভাইকে আব্বা ডেকে বললেন, বাবা, তোমার কিছু বলার আছে? কিশোর ভাই একবার উপরের দিকে চোখ নিয়ে বলল,
স্যার আপনি আজকে ঔষধ খাননি কেন? আব্বা বললেন, দেখছেন বেয়ান, এই জন্যই আপনার ছেলেকে আমার এত পছন্দ। হা হা হা, তোমার কি এই ছাড়া আর কিছু বলার নেই? কিশোর ভাই বলল, লতার কিছু বলাটাকে আমি আবশ্যক মনে করি স্যার। ও চাইলে তবেই সব হবে। আমি আমার সিদ্ধান্ত ওর উপরে চাপিয়ে দিব না। ওকে জিজ্ঞেস করুন। আব্বা আমাকে জিজ্ঞেস করল। আমি কিছুই বলতে পারলাম না লজ্জায়। প্রান্ত ভাই একপাশে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আমি ভিতরে চলে গেলাম। রুমে ঢুকেই বালিশ চাপা দিয়ে কিছুক্ষণ জোরে জোরে কাঁদলাম। কেন কাঁদলাম জানি না, তবে আমি কেঁদেছিলাম। হঠাৎ দেখলাম প্রান্ত ভাই আমার জানালার পাশে বসে আছে। আমাকে উঠতে দেখে উদাসীনভাবে বলল, অত পর তোর বিয়েটা হয়েই যাচ্ছে আজই বললাম আর আজই জেদ করে রাজি হয়ে গেলি? আমার কথাটা একবারের জন্যও ভাবলি না? আমি চমকে উঠলাম। কি বলছে এসব? প্রান্ত ভাই উঠে এসে হাঁটু ফ্লোরে রেখে আমার বিছানায় মাথা রেখে কিছুক্ষণ কাঁদল নাকি করল জানি না, তবে এভাবেই আছে অনেকক্ষণ যাবৎ। আমি অবাক চোখে তাকিয়ে আছি। আমি বললাম, কি হলো হঠাৎ? কাঁদছেন কেন? প্রান্ত ভাই বলল, এতদিন বুঝিনি। আজ আমার হৃদয় হাহাকার করছে। মনে হচ্ছে কি যেন একটা হারিয়ে ফেলতে যাচ্ছি। আমি ভ্রু কুঁচকে চিন্তিত চোখে তাকিয়ে আছি। লতা তোর বিয়ে হয়ে গেলে আমি কি করব রে? কাকে রাগাবো? কার সাথে ঝালঝাল কথা বলবো? কে হবে আমার দুষ্টামির সঙ্গী? আমি অন্যদিকে তাকিয়ে রইলাম। প্রান্ত ভাইয়ের চোখ দিয়ে টপটপ করে জল গড়াচ্ছে। এবার দেখলাম, কিছুক্ষণ পর একটা শব্দ ভেসে আসল, এখনো সময় আছে লতা, তুমি যেটা চাও সেটাই হবে। আমি জানি তুমি প্রান্তের প্রতি ফুটবল, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে এটা ভুলে যেও না যে আমিও তোমার প্রতি ফুটবল, মাত্রাতিরিক্ত ফুটবল। আমি তোমাকে ভালোবাসি। তুমি প্রান্তের হলে ও আমি তোমাকে ভালোবেসে যাব, আমার হলে তো বাসবই। কথাটা শুনে প্রান্ত ভাই চেঁচিয়ে উঠে বলল, আপনি জানত লতাকে আমি ভালোবাসি? ও আমারই। বেশি ঢং না? খুব ভালো মানুষ সাজা হচ্ছে। পরের বউকে ভালোবাসবেন আপনি? আহ কি বীরপুরুষ উনি। গেট লস্ট। এই লতা, তুই বলে দে তো। কিশোর ভাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর দেখলাম, কিশোর ভাইয়ের এক চোখের এক কোণা দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ছে। তাই দেখে প্রান্ত ভাইয়ের ঠোঁটের কোণায় ফুটে উঠেছে বাঁকা, রুক্ষ প্রকৃতির এক বীভৎস হাসি। এই দৃশ্য দেখে আমার হৃদয় হু হু করে কেঁদে উঠল। তোলপাড় হয়ে যাচ্ছে আমার জানপ্রাণ। আমি কিছুতেই কিশোর ভাইয়ের ওই এক ফোঁটা চোখের জলকে সহ্য করতে পারছি না। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম কিশোর ভাইকে। এবার তার সেই স্বার্থ বুকে ঠাঁই পেয়ে আমিও হাউমাউ করে কাঁদছি। আমি জিজ্ঞেস করলাম, আপনি কাঁদছেন কেন? উনি কান্না জড়ানো গলায় বলল, ভালোবাসি তাই। কিশোর ভাই ও বোকার মতো আমাকে জিজ্ঞেস করল, তুমি কেন এত কাঁদছ? আমি বললাম, আমিও ভালোবাসি তাই। কিশোর ভাইকে জড়িয়ে ধরার পর তার পকেট থেকে ফুলের সুগন্ধ পেলাম। পকেটে হাত দিয়ে দেখি একটা টকটকে লাল গোলাপ। সে আজও ফুল আনতে ভুলে যায়নি। সমাপ্ত।